বরিশালে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। 7 মাসে প্রাণ গেছে 7 জনের, আক্রান্ত 4,000-এর বেশি। শয্যা সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা কার্যক্রম। ব্যাগের ভেতরে ছিল বোমা সদৃশ বস্তু। বরিশালের বাকেরগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। থামছেই না ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা। ফিটনেস ছাড়াই গভীর সাগরে যাচ্ছে 10,000-এর বেশি ট্রলার। নেই নিরাপত্তা সরঞ্জাম। বৈরী আবহাওয়ায় বার্তা না পেয়ে বাড়ছে প্রাণহানি। সরকারি কর্মকর্তাদের স্বজনদের নামে অর্ধশতাধিক প্রতিষ্ঠান। কার্যক্রম না চললেও বেতন ভাতা নেন শিক্ষকরা। মুখ থুবড়ে পড়েছে ভোলার মসজিদ ভিত্তিক গণশিক্ষা। এবং খসে পড়েছে পলেস্তারা, দেয়ালে ফাটল, বেহাল বরিশাল মহিলা পলিটেকনিকের ছাত্রনিবাস। অনিয়মের অভিযোগে ঠিকাদারের জামানত আটকে দিল কর্তৃপক্ষ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সাথে আছে মাহাদি ইসলাম ধ্রুব। বরিশালে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত 7 মাসে প্রাণ গেছে 7 জনের, এরই মধ্যে আক্রান্ত ছাড়িয়েছে 4,000-এর বেশি। এদিকে শয্যা সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা কার্যক্রম। আর মশক নিধনে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। সুমন হাসানের ছবিতে অপূর্বপুর রিপোর্ট। হাত মুচিয়ে ধরে রাখা স্যালাইন ব্যাগটি যেন এখন পুরো বরিশালের অসহায়ত্বের নতুন ছবি। ছোট এডিসের সামান্য এক কামড়ে যে কতটা বিধ্বংসী হতে পারে, শেরেবাংলা মেডিকেলের গাদাগাদি ফ্লোর আর স্বজনদের দিশেহারা চোখগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপে হিমশিম অবস্থা বিভাগের প্রধান চিকিৎসা কেন্দ্রটির। শুধু বরিশাল জেলাই নয়, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিদিন এখানে ভিড় করছেন শত শত রোগী। ঝালকাঠি সদরের কাবা ইউনিয়নে কখনো আমি এই মশক নিদান, ডেঙ্গু নিদানের কোনো উদ্যোগ দেখিনি। শহরেই এটা গ্রামে কত পরিমাণ মশা তা তো বুঝিনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,000-এ। ডেঙ্গু এবং হাম থেকে কীভাবে উত্তরণ করতে পারি সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবার সাথে যোগাযোগ রাখছি এবং এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। এদিকে দিনে 2 বার মশক নিধনের কার্যক্রম সহ ডেঙ্গু মশা নিধনে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। প্রশাসকও নিশ্চিত করেছেন পরিস্থিতি সামলাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ইনশাল্লাহ আমরা বরিশালকে ডেঙ্গু মুক্ত একটি পরিচ্ছন্ন শহর রাখব এবং আমরা কিন্তু এই ডেঙ্গু ব্যাপারে আমরা প্রতিটি স্কুল কলেজে, বরিশাল সিটির অন্তর্ভুক্ত প্রায় 200 স্কুল কলেজে আমরা বাচ্চাদেরকে সচেতনতার জন্য সেই স্কুলকে আমরা চিঠি দিয়েছি। বিগত 1 বছরে 37,000-এর বেশি ও শুধু জুলাই মাসেই 3,000 লিটার কীটনাশক ছিটানো হলেও মশার উপদ্রব না কমায় বাস্তব সুফল নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে দক্ষিণ অঞ্চলে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার রেফায়েতুল হায়দার। সরাসরি যাচ্ছি আলোচনা। অপু, ডেঙ্গুর প্রকোপে বরিশাল বিভাগের 6 জেলা জুড়েই এখন আতঙ্ক যেন রীতিমতো সর্বত্র ছড়িয়ে পড়েছে। চলতি বছরের 7 মাসে 4,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত 7 জন। দুঃখিত, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার রেফায়েতুর রহমান। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই যে চলতি বছরে প্রায় 4,000-এর বেশি মানুষ আক্রান্ত হলো, 7 জন মারা গেছেন, আপনারা কিভাবে চিকিৎসা ব্যবস্থা করছেন? হাসপাতালগুলোতে এখন দেখতে পাচ্ছি যে মেঝেতেও অনেকে জায়গা পাচ্ছেন না, মানে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। ধন্যবাদ। আপনারা জানেন যে বরিশাল একটি নদী মাতৃক এরিয়া। এখানে জলবদ্ধতা এবং অন্যান্য জলবদ্ধতার কারণে আসলে ডেঙ্গুটা ছড়িয়ে পড়ে এবং এইখানে আসলে এই সময়ে বর্ষাকাল যেহেতু বিভিন্ন কারণে এই ডেঙ্গুর সমস্যাটা এখন দেখা দিয়েছে। তো এই ব্যাপারে আসলে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে যথাযথ ব্যবস্থা যেগুলো নেওয়া দরকার আমরা বিশেষ করে কমিউনিটিকে ইনভলভ করেছি। আমরা সোর্স যেগুলো আছে সেগুলো কীভাবে রিডাকশন করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। সাথে সাথে আর্লি ডিটেকশন যেন করা যায় এবং যে সমস্ত রোগীগুলো হাসপাতালে ভর্তি হয় তাদের যথাযথ চিকিৎসা যেন ব্যবস্থা করা যায় এবং কমিউনিটিকে ইনভলভ করে আমরা অতি শীঘ্রই এখন একটা সহনীয় পর্যায়ে আছে এবং হাসপাতালে এই মুহূর্তে আজকে পর্যন্ত টোটাল বরিশাল বিভাগে 81 জন রোগী ভর্তি আছে।
আস্তে আস্তে এই কেসগুলো কমে যাচ্ছে বলে আমাদের ধারণা মনে করছি। আপনি বলছেন যে ব্যবস্থা আপনাদের জায়গা থেকে করছেন, কিন্তু সাধারণ যারা রোগীরা চিকিৎসা নিতে যান তারা কিন্তু সন্তুষ্ট না, হাসপাতালে তারা বেড পাচ্ছে না, মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে, তাদের ব্যাপারে কি করবেন? আসলে এই সময়টায় অনেক ধরনের রুগী এক প্রাদুর্ভাব দেখা যায়, বিশেষ করে যেহেতু বর্ষাকাল, পানিবাহিত রোগ, ডায়রিয়া এবং সাথে সাথে মিজেলসের কিছু সমস্যা দেখা দিয়েছে, এর সাথে সাথে ডেঙ্গুটাও চলে আসছে, যার ফলে হাসপাতালের যে বেড সংখ্যা তার চেয়ে প্রতিটা হাসপাতালেই রুগীর সংখ্যা বেশি। এখানে আসলে শুধুমাত্র ডেঙ্গুর কারণে যে এটা হচ্ছে আসলে সেটা না, আসলে অন্যান্য রোগগুলো যেহেতু বেড়ে যাচ্ছে এবং প্রতিটা হাসপাতালের ধারণ ক্ষমতার বাইরে প্রায় সবসময় এরকম থাকে, সো সেই জন্য হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনাটা জরুরি। ডেঙ্গুর কারণে পুরোটা এটা হয়েছে বলে আমি মনে করি না। আরেকটি প্রশ্ন করতেই চাই যে বরিশাল বিভাগ জুড়ে ঝালকাঠিতে এবং পিরোজপুরে আমরা দেখছি আক্রান্তের সংখ্যাও বেশি, বরিশাল শহরেও আছে। এটি ছিল মোকাবেলা করবার জন্য কি করা উচিত? আপনি সিটি কর্পোরেশন বা সম্মিলিত কোনো উদ্যোগের দরকার আছে বলে মনে করেন কিনা আপনারা? আসলে আজকে পর্যন্ত পিরোজপুরে ভর্তি টোটাল 26 জন এবং ঝালকাঠিতে 14 জন। তো আমি ওখানে সিভিল সার্জন যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং এই সমস্ত রোগীগুলো কোন এরিয়া থেকে আসছে সেগুলো ডিটেকশন করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমাদের ওগুলো ম্যাপিং করে কোন এরিয়া থেকে হটস্পট যে এরিয়াগুলো আছে সেখানে বিশেষ ব্যবস্থা, বিশেষ করে সিটি কর্পোরেশন, উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা মহোদয় যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে জনসম্পৃক্ততা কীভাবে বাড়িয়ে, বিশেষ করে এটা শুধু স্বাস্থ্য বিভাগ একার পক্ষে এটা সম্ভব নয়, বিশেষ করে জনস্বাস্থ্য বিষয়ে যারা কাজ করছেন, প্রশাসন, শিক্ষক, তারপরে সাংবাদিক, মিডিয়া কর্মী যারা আছেন, সকলের সহযোগিতা নেওয়ার জন্য তাদেরকে আমি উপদেশ দিয়েছি এবং তারা অলরেডি সে কাজ শুরু করে দিয়েছে। আমি আশা করি অতি স্বল্প সময়ের ভিতরে আমরা এই ডেঙ্গুকে মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। সবশেষ সাধারণ মানুষের প্রতি কি আপনার আহ্বান থাকবে ডেঙ্গু মোকাবেলার জন্য, তাদের স্বাস্থ্য সচেতনতার জায়গা থেকে যদি বার্তা দিতেন? আসলে এটা একটা জনস্বাস্থ্যের একটা বড় ধরনের সমস্যা এবং এই সমস্যা শুধু একা স্বাস্থ্য বিভাগের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সবাইকে মিলিয়ে, বিশেষ করে যারা সর্বস্তরের জনসাধারণ যারা রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আপনার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো পানি জমে আছে, বিশেষ করে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলো আছে, ডোবা যেগুলো আছে এবং পানি যেগুলো জমা থাকে ফুলের টব এবং অন্যান্য যে সোর্সগুলো আছে যেখান থেকে লার্ভাগুলো জন্ম হয়, সেইগুলো যেন না হয় সেই জন্য সবাইকে সচেতন হতে হবে। এবং আপনি শুধু একা জানলে হবে না, আপনার আশেপাশে যারা আছে, যারা বুঝতে পারছে না, তাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করে এই ব্যবস্থার সমাধান করতে হবে, তাহলে সবাই আমরা ডেঙ্গু মোকাবেলা করতে সক্ষম হবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক যে বার্তাটি দিয়েছে তেমনটি কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন তিনি কিছুক্ষণ আগেও এমন একটি জনসচেতনমূলক বার্তা দিয়েছেন। সম্মিলিতভাবে সবাই যদি সচেতন হয় তাহলে ডেঙ্গু মোকাবেলা করা থেকে সম্ভব হবে। আমার কাছে সবশেষ আপাতত এতটুকুই খবর ছিল। বরিশালে দিনকে দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এই নিয়ে সহকর্মী অপূর্ব সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন সেখানকার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। এদিকে বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। তাদের বরিশাল শেরি বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সকালে বাকেরগঞ্জের দুধ মৌল গ্রামের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন হনুফা বেগম ও নাতি ফাহিমের সময় ঘরের বেড়ার সঙ্গে দড়িতে ঝুলতে থাকা চিপসের একটি প্যাকেট ও তার নিচে নতুন ব্যাগ দেখতে পায় তারা। কিন্তু হঠাৎই ফাহিমের খালা ইতি পা পিছলে ওই ব্যাগের উপর পড়লে বিস্ফোরণ ঘটে। এতে 3 জনই দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেলে ভর্তি করেন স্বজনরা। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে ঘটনাস্থল বরিশালের বাকেরগঞ্জে আছেন সহকর্মী মেহেদি হাসান বাপ্পি, আমরা যাচ্ছি সেখানে। বাপ্পি, প্রথমে সকালবেলা হাঁটতে ব্যায়াম করার জন্য নাতিকে নিয়ে বের হয়েছিলেন নানি, সাথে বের হয়েছিলেন খালা। তো এ সময় বাসার বেড়া যেটি বলে টিনের, বরিশালের যে আঞ্চলিক ভাষায় টিনের বেড়ার পাশে একটি চিপসের প্যাকেট ঝুলতে ছিল দড়িতে, এবং সেই চিপসের প্যাকেটের যে দড়ি ছিল সেখানে হঠাৎ করেই পা পিছলে খালা যিনি রয়েছেন ওই বোমা বিস্ফোরণে আহত হওয়া দগ্ধ শিশু ফাহিমের যে খালা রয়েছেন তার হাত সেই যখন
দড়ির উপরে পড়ে, সাথে সাথে বিস্ফোরণের ফলে হচ্ছে গিয়ে পুরো এলাকাটি আগুনে বিস্ফোরিত হয় এবং আগুনের কারণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন। এবং এর পরই কিন্তু খবর পেয়ে বাসার যারা স্বজনরা রয়েছেন তারা দৌড়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে তাদেরকে পার্শ্ববর্তী যে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছেন সেখানে নিয়ে গেছে এবং সেখান থেকে চিকিৎসকরা তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা এখানে দেখেছিলাম সেই সকাল 6:30টার সময় এই ঘটনাটি ঘটেছিল এবং এরপরে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্যরা এখানে এসেছিল। আমরা বরিশাল জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন এজেডএম মোস্তাফিজুর রহমান, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন, ঠিক কোনো দুষ্কৃতিকারী এ ঘটনা ঘটাচ্ছে কিনা তার জন্য তারা সেই তদন্ত চালাচ্ছেন। পাশাপাশি ঢাকা থেকে একটি বোম ডিসপোজাল ইউনিট এই স্পটটিতে আসার কথা রয়েছে। এই বাকেরগঞ্জের যে ভরপাশা গ্রামের যেখানটিতে আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে, সেখানটিতে বোম ডিসপোজাল ইউনিট আসার কথা রয়েছে। কিন্তু এরপরে সেই অনুসন্ধানের পরে জানা যাবে যে আসলে প্রকৃত ঘটনা কী। এবং পুলিশ কিন্তু এও জানিয়েছে যে সেই ব্রহ্মা সদৃশ্য বস্তুটি সম্ভবত স্থানীয়ভাবে তৈরি করা এবং কেউ এটি এলাকায় ভীতি সৃষ্টি করতে চায় কিনা সেটির জন্যই মূলত তারা সেই কারণগুলো খতিয়ে দেখছেন। একটু জানিয়ে রাখি, এই ঘটনায় কিন্তু মোট 3 জন আহত হয়েছেন, একজন শিশুসহ আরও 2 জন নারী আহত রয়েছেন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, চিকিৎসকরা ঠিক যেমনটা জানিয়েছেন যে দগ্ধ যারা রয়েছেন তাদের প্রায় অধিকাংশেরই 30% মতো শরীরে প্রায় পুড়ে গিয়েছে। তো বরিশাল বাকেরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান পাপ্পি। বিভাগীয় সময়ে আরও থাকছে। পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে বসত ভিটা, ফসলি জমি, নিঃস্বমুখ পরিবার। দ্রুত বাঁধ মেরামতের আশ্বাস। থামছেই না ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা। ফিটনেস ছাড়াই গভীর সাগরে যাচ্ছে পটুয়াখালীর 10,000-এর বেশি ট্রলার। এসব নৌযানে নেই নিরাপত্তা সরঞ্জাম। বৈরী আবহাওয়ায় বার্তা না পেয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। জীবিকার তাগিদে প্রতিদিন বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে গভীর সমুদ্রে ছুটে যায় শত শত মাছ ধরার ট্রলার। কিন্তু এসব ট্রলারের বড় অংশেরই নেই ফিটনেস, নেই গভীর সমুদ্রে মাছ ধরার বৈধ লাইসেন্সও। বছরের পর বছর এভাবেই চলছে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা। এই বছর এই গেল, আগের বন্যাটায় বেমালা বোট ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষজনও ক্ষয়ক্ষতি হয়েছে। বোটগুলো গেলে হঠাৎ মার পড়ে, কোনো সিঙ্গেল পাওয়া যায় না। প্রায় ঝড় কিংবা দুর্যোগের ঘটনার শিকার হচ্ছে মাছ ধরার ট্রলার। গত 1 মাসই বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে অন্তত 10টি মাছ ধরার ট্রলার। এতে 50 জনের বেশি জেলে নিখোঁজ হন। আসমান অবস্থায় আমরা থাকুন, এরকম কিছু দেয় না কোম্পানিরা। আমারও কোনো জ্যাকেট নাই, কোনো কিছু নাই। সমুদ্রে জেলেদের প্রাণহানির ঝুঁকি কমাতে আধুনিক নৌ নিরাপত্তা ব্যবস্থা, স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ এবং আবহাওয়ার সতর্ক বার্তা দ্রুত পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই জন্য সরকারের উচিত হলো এদেরকে পর্যাপ্ত নৌ নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়ে আসা। মৎস্য বিভাগ বলছে 10 থেকে 40 মিটার গভীরতার সামুদ্রিক এলাকায় মাছ শিকারের জন্য জেলে ট্রলার পরিচালনার নির্দেশনা রয়েছে। যারা আমাদের মাছ ধরার অনুমতিপত্র ব্যতিরেকে মাছ ধরতে যায় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা তাদেরকে আইনের আওতায় আনছি। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় মাত্র 1000 জেলে ট্রলারের সমুদ্রে মাছ ধরার অনুমতিপত্র রয়েছে, অথচ বাস্তবে 10,000-এর বেশি ট্রলার সমুদ্রে যাচ্ছে। বিরাট এই জনগোষ্ঠীর জীবনের নিরাপত্তায় আজও নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের স্বজনদের নামে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। কার্যক্রম না চললেও বেতন ভাতা নেন শিক্ষকরা। এতে মুখ থুবড়ে পড়েছে জেলার মসজিদ ভিত্তিক শিশু, গণশিক্ষা ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। অথচ এ বিষয়ে এখনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ভোলার দৌলত খানের চরপাতা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় বসে খোশ গল্পে শিক্ষক কর্মচারীরা। এ প্রতিষ্ঠানে 3 জন শিক্ষক ও 1 জন কর্মচারী থাকলেও নেই কোনো শিক্ষার্থী। পাঠদানের সময় গিয়ে বন্ধ পাওয়া যায় সদর উপজেলার শিবপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা। জেলার 14টি ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে 13টিরই অবস্থা নাজুক। এইসব মাদ্রাসা আমার ছেলে যাই তো আমি দেই না, এমনকি পাড়াবসী কোনো ছেলেও আমি দেইনি। শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ছিল, আছে এখনো,
কিন্তু তারা ওই 10:30টার দিকে অন্য প্রতিষ্ঠানে চলে যায়, স্কুলে খাবার দেওয়ার কারণে অন্য জায়গায় চলে যায়। বৃষ্টি বাদল উঠানে কাদা থাকে ঘরে বাড়ি আশপাশে, আমারও একটু যাইতে কষ্ট হয়, কাদা ভাঙা যেন একটু কম যাওয়া হয়, আর গেলে তখন উপস্থিতিটা বাড়ে। ইসলামিক ফাউন্ডেশনের তালিকা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের হাজী ইয়াসিন মাতব্বর বাড়ির মক্তবে প্রাক প্রাথমিক কেন্দ্র পরিচালিত হচ্ছে কয়েক বছর ধরে। সরেজমিনে ওই বাড়িতে কোনো কেন্দ্র নেই। তালিকা অনুযায়ী একই ওয়ার্ডের ওহেদ আলী মুন্সি বাড়িতে গিয়েও মেলেনি কেন্দ্রের হদিস। অভিযোগ রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের স্ত্রী ও স্বজনদের নামে রয়েছে অর্ধশতাধিক প্রতিষ্ঠান। সদর উপজেলার মডেল মসজিদের কেয়ারটেকার শেখ ফরিদ ও শিবপুর ইউনিয়নের সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রীর নামে কেন্দ্রের কার্যক্রম না চললেও বেতন ভাতা নিচ্ছেন নিয়মিত। হাজী ইয়াসিন মাতব্বর বাড়ির দরজায় যে মক্তবটা এটা এখন আর নাই। আমি স্যারগুলোকে এটা যোগাযোগ পরামর্শ করেই পড়াইতেছি এই জায়গায়। এমন চলতে থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। তো যদি কেউ তার কেন্দ্রে যে কোনো এরকম কাজ করে থাকেন যেটা আমাদের যেই নীতিমালার পরিপন্থী, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে শিশু ও গণশিক্ষা প্রকল্পের 1151 শিক্ষককে সম্মানী বাবদ বার্ষিক প্রায় 8 কোটি 28 লাখ ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রায় 67 লাখ টাকা বেতন ভাতা দেয়া হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিভাগীয় সময় আরও থাকছে। 50,000 শিশু ওয়ার্ডে ভর্তি 120 জনের বেশি। বরগুনা জেনারেল হাসপাতালে নেই শিশু বিশেষজ্ঞ, সেবা দিচ্ছেন মেডিকেল অফিসার, রোগী ভোগান্তি চরমে। বেহাল বরিশাল মহিলা পলিটেকনিকের ছাত্রনিবাস, খসে পড়েছে পলেস্তারা, দেয়ালে দেখা দিয়েছে ফাটল। এ নিয়ে প্রকৌশলীরা একে নকশাগত ত্রুটি বললেও মেয়াদের দোহাই দিচ্ছে ঠিকাদার। আর অনিয়মের অভিযোগে ঠিকাদারের জামানত আটকে দিয়েছে কর্তৃপক্ষ। সুজয় দাসের ছবিতে মেহেদী হাসান বাপ্পির রিপোর্ট। দেয়ালে বিশাল ফাটল আর খসে পড়েছে পলেস্তারা। এটি নির্মাণাধীন বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীনিবাসের রান্নাঘর আর মূল একাডেমিক ভবন। নারীর কর্মসংস্থানে কারিগরি শিক্ষার জন্য নগরীর আলেকান্দায় 3 একর জমিতে 73 কোটি 95 লাখ টাকায় নির্মিত হচ্ছে প্রতিষ্ঠানটি। 2022 সালে শুরু হয়ে 2024 সালে হস্তান্তর করা হয় 6 তলা একাডেমিক ভবন। 4 তলা ছাত্রীনিবাসের অগ্রগতি কাগজে কলমে শতভাগ দেখানো হলেও হস্তান্তরের 2 বছরের মাথায় রান্নাঘর ও মূল ভবনে ফাটল এবং একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়েছে। সংশ্লিষ্টদের মতে মূল ভবনের সঙ্গে ব্রিক স্ট্রাকচারের অপরিকল্পিত সংযোগের কারণেই এই ধস। কিচেন ভবন ওটা একটু প্রবলেম আছে, তারপর বাইরেও আছে যে নোনায় ধরছে কোনো জায়গায়। যে এগুলো নিয়ে আমি ওনাদেরকেও দেখিয়েছি, ওনারা বলেছেন যে এগুলো আমরা ঠিক করে দেবো। সয়েলের অসমবসন হয়েছে। আর একটা বিষয় আমার কাছে মনে হলো যে দুটি ভবন ছোট বড় মিলিয়ে দুটো একদম পাশাপাশি একটার সাথে আর একটা লাগানো, এটা করা আমার মনে হয় ঠিক হয়নি। একটা ভবনের ত্রুটি আর একটা ভবনকে এফেক্ট করছে এখানে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি 2 বছর আগেই ভবন হস্তান্তর করায় বর্তমান ক্ষতির দায়ভার তাদের নয়। তদারকি বাড়ানোর দাবি নাগরিক সমাজের। 1 বছর পর্যন্ত যে কোনো সমস্যা হলে সেটা ঠিকাদার দেখে, তারপর 3 বছর আগের বিল্ডিং সেটা তো আর সমস্যা হইলে সেটার জন্য তো আর আমরা দায়ী না। মানসম্পন্ন কাজ হঠাৎ এই 2 বছরের মধ্যে এত নিম্নমানে কেমন করে চলে আসলো? তো কাজেই এর সুষ্ঠু তদন্ত আমরা চাচ্ছি। যদিও অনিয়মের অভিযোগে ঠিকাদারের জামানত আটকে দেয়া হয়েছে দাবি করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। এটা হচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদার এখনো চূড়ান্ত জামানত সে নেয় নাই, সেই কাজটা আবার নতুন করে তারপরে হস্তান্তর করে দেন সে জামানতটা নেবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে বিশাল এই ক্যাম্পাসে এখনো 5টি ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি। এতে নিঃস্ব হচ্ছেন বহু পরিবার। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার পাশাপাশি বাঁধ মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডে। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। একে একে নদী গ্রাস করেছে বসতভিটা। শেষ এক টুকরো ফসলি জমি ছিল, সেটিও হারিয়ে নিঃস্ব 80 বছরের বৃদ্ধ হাবিবুর রহমান খান। 3 কিলোর মধ্যে 2 কিলো জায়গা বাড়িঘর ছিল, স্কুল ছিল, মাদ্রাসা ছিল, কবরস্থান ছিল, সবকিছুই নদীতে।
ভাঙনের তীব্রতায় বিলীন হয়ে গেছে পটুয়াখালীর মির্জাগঞ্জের পিঁপড়াখালী ও তার আশপাশের এলাকার অর্ধশতাধিক বসতভিটা ও ফসলি জমি। পাকা মসজিদটিও এখন ভাঙনের মুখে। রক্ষায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও ভাঙনের তীব্রতায় কাজে আসছে না। মানুষ এতটা অসহায়, প্রতিটা ফ্যামিলি 7 বার 5 বার প্রত্যেকটা ফ্যামিলি আমরা নদী গর্ভে বিলীন। 3-4 বার আমার বাড়ির ঘর ভাঙতে হয়েছে, ভেঙে উঠেছি। এখন আর যাওয়ার কোনো জায়গা নাই। জায়গা জমি যা আছে তাও যায়, এখন আমাকে পিঁপড়াখালী বাজারই নেই। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার পাশাপাশি বাঁধগুলো মেরামতে কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জরুরি আপৎকালীন কাজ গ্রহণ করা হয়েছে এবং মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে। স্থায়ী কাজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। পটুয়াখালীতে মোট 1300 কিলোমিটার বেড়ি বাঁধের মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 22 কিলোমিটার এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত 6 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। বরগুনা জেনারেল হাসপাতালে নেই শিশু বিশেষজ্ঞ, অথচ 50 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি 120 জনের বেশি। তাদের সেবা দিচ্ছেন একজন মেডিকেল অফিসার। এতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। শীঘ্রই পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন অসংখ্য শিশু। কর্তব্যরত চিকিৎসক দিয়ে সেবাদানের দায় সারছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আবহাওয়া পরিবর্তনের প্রভাব ও হামের প্রকোপে বরগুনা জেনারেল হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। তবে তাদের চিকিৎসা সেবা দিতে নেই কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অন্যদিকে নবজাতকদের চিকিৎসার বিশেষ ইউনিট স্ক্যানিতেও নেই কোনো চিকিৎসক। এতে ভোগান্তিতে রোগীর স্বজনরা। বাইরে যাইয়ে ডাক্তার দেখাই আবার হসপিটালে আসা লাগে। প্রতিদিনই দেখে ডাক্তারে, কিন্তু তারপর আরো ডাক্তার লাগে, কারণ অনেক শিশু তো। ডাক্তার আইলে ভর্তি কেন, ভর্তি নিয়ে 2 দিন 1 দিন কেমন বাড়াই দেবো, বসে লই যাও। আমাদের শিশু বিশেষজ্ঞ একটা ডাক্তার প্রয়োজন। একজন মেডিকেল অফিসার দিয়ে শিশু ওয়ার্ড পরিচালনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে 20 জুলাই শিশু বিশেষজ্ঞ একমাত্র চিকিৎসক পদোন্নতির পাশাপাশি বদলি হয়ে চলে যান। আমি একা পুরো ওয়ার্ডের দায়িত্ব নিয়ে আসলে হিমশিমি খেতে হচ্ছে এবং আসলে অবর্ণনীয় কষ্ট হচ্ছে। ওয়ার্কলোডের একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে কাজ করতে গেলে তখন কাজের কোয়ালিটিটাও আর ভালো থাকে না। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে, জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য আমরা মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আলাপ আলোচনা করেছি এবং এই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আমরা চেয়ে আজকের ভিতরে আমরা জেলা প্রশাসনের সাথে আমরা মিলিতভাবেই তার লাইন লিস্টিং মিনিস্ট্রিতে এবং আমার মিনিস্ট্রিতে চিঠি প্রদান করব এবং আমরা ভার্বালিও যোগাযোগ করব। বর্তমানে হাসপাতালের 50 শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 120 জনের বেশি শিশু। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত সহ 7 দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে জেলার প্রেস ক্লাবের সামনে জড়ো হন জেলার নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট নিরসন সহ 7 দফা দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয় সে মিছিল থেকে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। বরিশালে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। 7 মাসে প্রাণ গেছে 7 জনের। আক্রান্ত 4000-এর বেশি। শয্যা সংকটে হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা কার্যক্রম। ব্যাগের ভেতরে ছিল বোমা সদৃশ বস্তু। বরিশালের বাকেরগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এবং থামছেই না ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা। ফিটনেস ছাড়াই গভীর সাগরে যাচ্ছে 10,000-এর বেশি ট্রলার। নেই নিরাপত্তা সরঞ্জাম। বৈরী আবহাওয়ায় বার্তা না পেয়ে বাড়ছে প্রাণহানি। এই ছিল বিভাগীয় সময়ের এখনকার আয়োজনে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মেজবুল আলী। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।